দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি চোখের একটি জটিল সমস্যা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ আফজাল মাহফুজুল্লাহ ১৯৮২ সালের অক্টোবরে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৭ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের চক্ষু বিশেষজ্ঞ ও রেটিনা সার্জন হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ডায়াবেটিক রেটিনোপ্যাথি জটিল একটি নাম, কিন্তু বোঝা যাচ্ছে যে ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত। কি এই সমস্যাটি? আসলে ডায়াবেটিক একটা জটিল একটি সমস্যা আমাদের দেশে, বর্তমান পুরো বিশ্বেই এখন একটা বড় সমস্যা। ডায়াবেটিসজনিত সমস্যার মধ্যে চোখের একটা গুরুত্বপূর্ণ স্বয়ংক্রিয় অঙ্গ হিসেবে পরিচিত। এক্ষেত্রে চোখের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ হচ্ছে রেটিনা। এই লেন্স কর্নিয়া ভেদ করে যে আলোটা রেটিনাতে পড়ে, এই রেটিনাটার কাজ হচ্ছে এই আলোক শক্তিকে নিউরোসেন্সরি শক্তিতে পরিণত করা। এক্ষেত্রে ডায়াবেটিসের যে পরিবর্তনটা হয়, রেটিনাতে একটা ব্যাকগ্রাউন্ড, একটা ইমেজ হিসেবে কাজ করে। এখানে অনেকগুলো রক্তনালী থাকে। এই রক্তনালীটা ডায়াবেটিসজনিত কারণে এটার রক্তের ভিসকোসিটিটা বেড়ে যায়, মানে প্রবাহটা বেড়ে যায়, এবং রক্তনালীগুলো শুরু হয়ে যায়, রক্তনালীর যে পর্দা থাকে সেগুলো পাতলা হয়ে যায়। তখন রক্তনালী যেই গতিতে চলে, সেই নালীকে টলারেন্সের উপরে চলে যায়, সেক্ষেত্রে রক্তনালী ছিঁড়ে যায়। এই রক্তনালী ছিঁড়ে গেলে সেখানে রক্তক্ষরণ হয়ে যায়। আবার দেখা যায় যে রক্তনালীর যে রক্তের পর্দা, সেখানে কোলেস্টেরল ডিপোজিট হয় এবং অন্যান্য কারণে রক্তনালীর রাস্তাটা শুরু হয়ে যায়। সেক্ষেত্রে সেই রক্ত যে পরিমাণ যাওয়ার কথা রেটিনাতে, সেই পর্যন্ত পৌঁছায় না। সেক্ষেত্রে রেটিনার পুরো পর্দার সম্পূর্ণ অংশে একটা ইস্কেমিয়া, মানে একটা চাহিদা তৈরি হয়। সেই চাহিদার যোগান সমান না হয়, একটা অপ্রতুল অবস্থায় তৈরি হয়। সেক্ষেত্রে ওই রেটিনা তাকে সিগন্যাল দিতে থাকে যে আরও রক্ত পাঠাও, এবং যখন রক্ত স্বল্পতা তৈরি হয়, নতুন রক্তনালী তৈরি হয়। এটা বডির একটা ডিফেন্সিভ মেকানিজম। কিন্তু যেই রক্তনালী তৈরি হয়, সেগুলোর পর্দা আবার এতটা শক্ত থাকে না। সেক্ষেত্রে সেই পর্দা যখন শক্ত থাকে না, সেই পর্দাগুলো ছিঁড়ে নতুন রক্তনালী রক্তক্ষরণ ঘটায়। এটাই বেসিক্যালি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। কি হয় তাতে, মানে একজন রোগী তার কি লক্ষণ এর মাধ্যমে প্রকাশ পায়? এখানে যেটা লক্ষণীয় বিষয়, যে রক্তনালী ছিঁড়ে গেলে রক্ত যে নতুন ভিট্রিয়াসে জমা হবে, তখন তার দৃষ্টির মাঝখানে সেই রক্তগুলো ধরা পড়বে। এবং আরেকটা বিষয় যেটা দাঁড়ায়, ম্যাকুলার ইডিমা। এখানে নতুন রক্তনালী তৈরি হয় এবং রক্তনালী যে পর্দা পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে রক্তনালী থেকে পানি বের হয়ে যায়। সেই পানিটা যেখানে মেইন দৃষ্টিটা তৈরি হয়, সেটাকে আমরা ম্যাকুলা বলি। সেই ম্যাকুলাতে পানি জমা হলে সেই পানিগুলোর জন্য ম্যাকুলার থিকনেস বেড়ে যায়, সেক্ষেত্রে তার দৃষ্টি একেবারে কমে যায়। সেক্ষেত্রে রোগীরা আমাদের কাছে যেটা কমপ্লেন করবে, মানে আমাদেরকে এসে বলবে যে দৃষ্টি ঝাপসা হয়ে গেছে। হ্যাঁ, প্রধান তার মানে একজন ডায়াবেটিসে আক্রান্ত রোগী সে এসে আপনাদের কাছে যদি এই জাতীয় সমস্যা বলে, প্রথমেই আপনাদের একটা থাকবে যে এটি ডায়াবেটিক রেটিনোপ্যাথির দিকে হয়তো যাচ্ছে। আচ্ছা, আর কি ধরনের সমস্যা? আরেকটা সমস্যা হয় যে প্রথমে যেটা বললাম, যে পেরিফেরাল রেটিনাল ভাস্কুলেচার লিকেজ। সেক্ষেত্রে নতুন রক্তনালী তৈরি হয়ে দেখা গেল ম্যাকুলার ইডিমা হয় নাই, দৃষ্টিশক্তিও তেমন কমে নাই, কিন্তু পেরিফেরিতে, মানে পারিপার্শ্বিক দিক দিয়ে তার নতুন রক্তনালী তৈরি হয়ে গেছে। এটা আরও বেশি ডেঞ্জারাস, কারণ রোগীর কোনো কমপ্লেন নেই দৃষ্টি, কিন্তু তার পেরিফেরিতে রক্তনালী তৈরি হয়ে গেছে। সেই রক্তনালীগুলো রক্তক্ষরণ ঘটিয়ে ফেলেছে, মানে ক্ষতি করছে, কিন্তু সেই ক্ষতিটা রোগী টের পাচ্ছে না, সাইলেন্টলি হচ্ছে। আমাদের কাছে যখন আসলো, আমরা এক্সামিনেশন ডাইলেটেড ফান্ডোস্কোপি করে দেখলাম যে পেরিফেরাল নতুন রক্তনালী তৈরি হয়ে গেছে এবং রক্তক্ষরণও হয়ে গেছে। তখন আমরা ইমিডিয়েট যে ট্রিটমেন্টটা করি, তাকে লেজার করে দিই। লেজার, এখানে আমি প্রথমে বলে রাখি, ডায়াবেটিসের লক্ষণ এবং করণীয়, সাথে ট্রিটমেন্টটাও আমাদের জরুরি। অবশ্যই। এক্ষেত্রে আমরা যেটা করি, আমরা লেজার করতে পারি, চোখের ইন্ট্রাভিট্রিয়াল ইনজেকশন দিতে পারি, আরেকটা ইন্ট্রাভিট্রিয়াল সার্জারি এখন বাংলাদেশে অ্যাভেলেবেল অবস্থায় করা যাচ্ছে। আর যে আমরা লেজার কখন করব, এটা রোগীদেরও জানতে হবে, কারণ পেরিফেরাল ভাস্কুলেচার লিকেজ যেটা বললাম, সেটা আমরা এখন চোখের অ্যাঞ্জিওগ্রাম করে ধরতে পারি, ক্লিনিক্যালিও দেখে বুঝতে পারি। আবার ওসিটি বলে, অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি, সহজ বাংলায় রোগীদের জন্য বোধগম্য সিটি স্ক্যান,
আচ্ছা, চোখের ওসিটি, CT, চোখের সিটি স্ক্যান। এক্ষেত্রে আমরা কি দেখি, লেয়ারের থিকনেসগুলো বুঝতে পারি সিটি স্ক্যান ওসিটি করে। আর একটা অ্যানজিওগ্রাম, মানে ফান্ডাস ফ্লোরোসেন্ট অ্যানজিওগ্রাফি বলে, ওটা করে আমরা দেখতে পাই যে ভাস্কুলাচার লিকেজ আছে কিনা। তাহলে আমাদের হাতে সব অস্ত্রই থাকছে, মানে আমরা রোগীকেও দেখতে পাচ্ছি, দুটো পরীক্ষার মাধ্যমে বুঝতে পারছি যে এবং নিশ্চিত হয়ে যাচ্ছে যে কি সমস্যা। তো এক্ষেত্রে দুইটা পরীক্ষার আমি যেটা বলবো, ফান্ডাস ফ্লোরোসেন্ট অ্যানজিওগ্রাফি আমরা তখনই দিব যখন আমরা পেরিফেরাল ভাস্কুলাচার লিকেজ দেখব। ওসিটি আমরা তখনই দিব যখন রোগী আমাদের বলবে ঝাপসা দেখছি, ম্যাকুলার থিকনেসটা বেশি। এখন দুইটার উদ্দেশ্য দুটা। একটা ফান্ডাস ফ্লোরোসেন্ট অ্যানজিওগ্রাফি করার উদ্দেশ্য হচ্ছে আমি লেজার করব কি করব না। যদি দেখি যে ডাই লিক হচ্ছে, তখন আমি রেটিনার লেজার করে দেবো। লেজার করার উদ্দেশ্য হচ্ছে রেটিনার চারপাশের চাহিদা কমায় দেওয়া। এক্ষেত্রে কিন্তু লেজারটা যে সুবিধা বেশি কোনটাতে, রোগী বেশি কমফোর্ট ফিল করবে ইনজেকশনে, কিন্তু দুইটার কাজ দুই রকম। যেমন এখন লেজার কখন করব, যখন আমি দেখব যে পেরিফেরাল রেটিনাতে তার চাহিদা বেড়ে গেছে, যোগান নাই, তখন আমি রেটিনার কিছু অংশ চাহিদা কমাই দিব। আচ্ছা, কমাই দেওয়ার উদ্দেশ্য এই যাতে সে আর রক্ত না চায় আমার কাছে, সিগন্যালটা যাতে না আসে। এই সিগন্যালটা শুধু ভিইজিএফ সিগন্যাল আসে। এই ভিইজিএফ সিগন্যাল আসলেই নতুন রক্তনালী তৈরি হওয়ার প্রয়াস হয়। এই প্রয়াসটা যাতে কমে যায় সেই উদ্দেশ্যেই আমি লেজার করে দিব পেরিফেরাল। আর যেখানে সেন্টার রোগীর জন্য উপকারী এক্ষেত্রে লেজার। আর যে ক্ষেত্রে দেখা যাবে ম্যাকুলার থিকনেস বেশি, মানে অনেক ফ্লুইড জমে গেছে বেসিক্যালি, সেই ফ্লুইডটা কমানোর উদ্দেশ্যে আমি অ্যান্টি ভিইজিএফ দিব। অ্যান্টি ভিইজিএফ এর উদ্দেশ্য হচ্ছে ভিইজিএফ লেভেলটা যে সিগন্যালটা আসছিল সেই সিগন্যালটাকে ডিসরাপ্ট করে দেওয়া। তখন দেখা যায় যে তার বেশিরভাগ ক্ষেত্রে রোগীদের অ্যাটলিস্ট 3টা 2টা অথবা 4টা 5টাও লাগতে পারে ইনজেকশন। এটা মান্থলি বেসিসে দেওয়া হয়ে থাকে, এবং মান্থলি বেসিসে দিলে দেখা যায় তার থিকনেস কমে যায় এবং সাথে সাথে ভিইজিএফ লোডটাও কমে যায়। এক্ষেত্রে অল্টারনেট নতুন রিসার্চে প্রমাণিত যে ভিইজিএফ লেভেলের কমানোর মাধ্যমেও আমি লেজারটাকে অ্যাভয়েড করতে পারি। তবে অবশ্যই সেটা পেশেন্ট কমপ্লায়েন্স হতে হবে, পেশেন্টের ফলো আপে আসতে হবে। আমাদের দেশে এই যে বিশ্বমানের চিকিৎসাগুলো আপনারা করছেন, আমাদের সাধারণ রোগী যারা আছে আসলে এরকম সমস্যা যখন হবে তখন তারা কোন ডাক্তারের কাছে যাবে, কার কাছে গেলে এই প্রপার সুবিধাটা পাবে, এটি কিন্তু সবাই বুঝতে পারবে না। এটা যেটা বুঝতে হবে যে ভিট্রিও রেটিনা বিশেষজ্ঞ হতে হবে। তবে জেনে রাখা ভালো যে সব রেটিনাল বিশেষজ্ঞ হতে হবে। তবে সব জেনে রাখা ভালো যে আমাদের সব ডাক্তারই ফান্ডোস্কোপি করে থাকেন এবং তারাও এগুলো ঠিকই ধরে ফেলতে পারেন। তারা ঠিকমতো তারা রেফার করে দেন আর কি। আমাদের যারা নরমাল অপথ্যালমোলজিস্ট আছে তারা সবাই এগুলা বোধগম্য এবং তারা রেফার করে দেন যে এখন তার এই প্রসিডিউর লাগবে। তারা লিখেও দেন যে তার এই প্রসিডিউর লাগবে, আমরা তখন এই প্রসিডিউরটা করে দিই। সমস্যা হলে আমাদের দেশের যারা সলভেন্ট রোগী আছেন তারা কিন্তু দেশের বাইরের দিকে প্রতি আগ্রহী থাকেন বেশি। সেটি যে আমাদের দেশেও হচ্ছে, এই আশার কথাটা সবাই আসলে আমরা জানি না। এটা এখন যেটা করতে হবে আসলে আমাদের এটা সবাইকে জানিয়ে দিতে হবে যে এখন বিশ্বমানের সেবা বাংলাদেশে সম্ভব। এই রেটিনোপ্যাথি বা রেটিনার বিভিন্ন চিকিৎসাগুলো আপনারা সফলভাবে করছি। আচ্ছা, আর কি ধরনের সমস্যা হতে পারে? এই সমস্যাটার যদি সমাধান করা না হয় জটিলতা কি হতে পারে? দেখা যায় যে আমরা কখন এই সমস্যাটা ধরতে পারি, দেখা যায় বেশিরভাগ যে পেরিফেরাল রোগী তাদের ক্ষেত্রে দেখা যায় যে ওরা লেট স্টেজে চলে আসে। কারণ একটা রোগীকে যখন বলা হয় আপনাকে ইনজেকশন দিতে হবে, সব প্রথমেই ভয় পেয়ে যায় এবং সে হয়তো আরও একজন দুজনের সাথে পরামর্শ নিতে চায় স্বাভাবিকভাবেই। তো প্রথমেই যেটা বড় ব্যাপার, তাকে কাউন্সেলিং করতে হবে, কারণ তাকে বুঝিয়ে দিতে হবে তার রোগটা কত দূর যেতে পারে। এক্ষেত্রে যেটা বিশেষ ব্যাপার, এই রোগের প্রথমে রক্তক্ষরণ হবে, রক্তক্ষরণ হয়ে সেটা রক্ত প্রতিরোধ ব্যবস্থা চোখের ভিতরেই থাকে। রক্ত প্রতিরোধ করতে যে ফাইব্রোভাস্কুলার প্রলিফারেশন করে ফেলে। ওই ফাইব্রোভাস্কুলার প্রলিফারেশন যখন হয়ে যায় তখন সেটা ট্র্যাকশন ডেভেলপ করে, সেই ট্র্যাকশনটা রেটিনাকে ছিঁড়ে ফেলে এবং তখন আমরা তাকে বলি অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ। মানে তখন সে সার্জারির পর্যায়ে চলে যায়। আমি কিছুক্ষণ আগে বলেছি যে লেজার, ইনজেকশন, এখন থার্ড স্টেপে সার্জারি। তো সার্জারিটা আগে দেখা যেত সবাই দেশের বাইরে চলে যেত, এখন বাংলাদেশে এটা এত বেশি পরিমাণে হচ্ছে যে এখন রোগীরাই অনেকটা এই ব্যাপারে সচেতন, যে এসে বলে যে তার রেটিনার সার্জারি লাগবে। কারণ দেখা গেছে যে তার দৃষ্টি একেবারে কমে যাচ্ছে। তখন আমরা সেটা সার্জারি করে আমাদের উদ্দেশ্য হয় যে ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্টকে রিমুভ করা, ট্র্যাকশনটাকে রিমুভ করা, রেটিনাকে বসিয়ে দেওয়া, ভিতরে সিলিকন অয়েল দিয়ে দেওয়া এবং এই অয়েলটাকে 3 মাস পর আবার রিমুভ করতে হয়। এবং সেটিতে কি পুরোপুরি দৃষ্টি দেখা যায় যে একেবারে যে আগের মতো আসবে তা না, তবে একেবারে মোটামুটি সে ভালো অনেকটাই। আগে যেমন এই দৃষ্টিতে তারা মানে অন্ধের পর্যায়ে চলে যেত, দেখা যেত তার দৃষ্টি একেবারে মানে চলাচল করাই তার ডিফিকাল্ট হয়ে যেত। এখন দেখা গেছে যে
তার মোটামুটি নিয়ে দৈনন্দিন জীবন ভালোই চালিয়ে নিচ্ছে, কাজ চালিয়ে নিতে পারছে খুব ভালোভাবে। ভালোভাবে। এবং আমরা আসলে এত দূর পর্যন্ত আসুক সেটি চাই না, চাবো আরো আগে থেকেই যাতে তাহলে রোগটা নির্ণয় তাদের করা যায়। বার্ডেনটাও কমে যায়, লেজার ইনজেকশনের মাধ্যমে তারা দৃষ্টি পুরোপুরি ফিরে পায়। আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার কিছু তথ্য এবং পরামর্শ আমাদের দেওয়ার আপনাকে জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে পরামর্শগুলো আমাদের আজকের অতিথি আমাদের দিলেন সেগুলো আশা করছি আপনাদের উপকারে আসবে। আজকে আমরা দেখাবো শোল্ডার একটা মুভমেন্ট। আমরা এর আগে যেটা দেখেছিলাম যে বেন্ট ওভার ল্যাটারাল রেজ, যে বেন্ট অবস্থায় যে আমরা ল্যাটারাল রেজটা মেরেছিলাম, সেটা আমরা ভার্সন দেখাবো হচ্ছে কেবলসের মাধ্যমে, যে আপনার বেন্ট না হয়ে ডাম্বেলের কোনো অ্যাসিস্ট্যান্স না নিয়ে শুধুমাত্র কেবলসের মাধ্যমে কীভাবে আপনি ওই মাসলটাকে ফোকাস করবেন। এটা দেখানোর রিজনটা হচ্ছে এই যে অনেক সময় আপনার ওই পরিমাণে থাকে না, টাইম থাকে না, এনার্জি থাকে না যে আপনি ওইভাবে প্রোগ্রাম অনুযায়ী সব শোল্ডার এক্সারসাইজ করার পরে আবার বেন্ট ওভার ল্যাটারাল রেজটা মারবেন। তো তখন যে জিনিসটা করতে পারেন, আপনি যে কেবলসের মাধ্যমে এক্সারসাইজটা খুব ইজিলি করতে পারেন। আপনার একই মাসেলে হিট করবে, শুধুমাত্র পার্থক্য একটাই হবে যে এখানে আপনার মাসকুলারিটা খুব একটা হবে না, কিন্তু আপনার শেপিং এবং ডেফিনেশনটা খুব ভালোভাবে আসবে। যেহেতু জিনিসটা করছি আমরা কেবলসের মাধ্যমে, ডেফিনেশন এবং শেপিংটা হচ্ছে আপনার প্রায়োরিটি। কিন্তু যদি আপনার ম্যাচ বিল্ডিং থেকে থাকে, প্রায়োরিটি থেকে থাকে, তাহলে আপনাকে ডাম্বেল দিয়েই করতে হবে, মারতে হবে। এখন দেখুন যে এক্সারসাইজটা আমরা কেবলসের মাধ্যমে কীভাবে করি। ওকে, সব রেডি। ওকে, তো অনেকে হয়তো মনে করবে যে এটা হয়তো ট্রাইসেপের মুভমেন্ট অথবা ফ্লাই মুভমেন্ট, বেসিক্যালি তা না। এটা আপনি খেয়াল করছেন যে ওনার এলবোটা কিন্তু হাইপার এক্সটেন্ড হবে না, ভাঙা অবস্থায় থাকবে। যখন ওখানে চলে যাবে, যখন আসবে, উনি তার শোল্ডারের যে ব্যাক যে মাসলটা, সেই মাসল দিয়ে জিনিসটা পিছন থেকে টানবে, তখনই তার রিয়ার ডেলসে গিয়ে কাজ হবে। এখানে জিনিসটা কিন্তু ডাম্বেলের এক্সারসাইজটা একটু হলেও কঠিন এবং রেজিস্ট্যান্স সবসময় থাকবে, মানে কন্টিনিউয়াস থাকবে, কিন্তু ম্যাসিভনেসটা আসবে না। শেপিং এবং ডেফিনেশনটা খুব ভালোভাবে কিন্তু এটা আসবে। ওকে, এখন জিনিসটার রিজনটা হচ্ছে এই, যেহেতু এটা আপনার অন্য কোনো মুভমেন্ট লাগছে না, কোনো বেঞ্চ লাগছে না, কোনো ডাম্বেল লাগছে না, কোনো প্রিপারেশন লাগছে না। আপনি জাস্ট জিম থেকে যদি আপনি দেখেন যে পুরো এক্সারসাইজ শেষ, আপনি জাস্ট যখন বেরোতে নেবেন তখন যদি আপনি কেবলসের মাধ্যমে এক্সারসাইজটা করে যান, আপনার সেম এটাই হবে। কারণ স্ট্যান্ডিং অবস্থায় এক্সারসাইজগুলো করা অনেক সহজ, মানে প্রিপারেশন নিয়ে করার চেয়ে। এই জন্য আপনি এক্সারসাইজটা যদি ইনভলভ করেন, তাহলে আপনার রিয়ার ডেলসের ডেভেলপমেন্টের যে মুভমেন্টটা, এটা সবসময় আপনি করবেন, কখনোই জিনিসটা হবে না, স্কিপ হবে না। দর্শক, ডাবের পানি সবার অত্যন্ত পছন্দের একটি পানীয়। কি কি পুষ্টি গুণাগুণ রয়েছে ডাবের পানিতে, চলুন শুনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকে। ডাব আমাদের দেশের অতি পরিচিত একটি ফল। ডাবের পানি পান করেন না এমন লোক খুঁজে পাওয়া ভার। ডাবে রয়েছে পর্যাপ্ত পরিমাণে সোডিয়াম ক্লোরাইড এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ উপাদান। ডাবে উচ্চমাত্রায় পটাশিয়াম রয়েছে। এই উচ্চমাত্রা পটাশিয়াম থাকার কারণে বমি হলে আমাদের শরীর থেকে যে প্রয়োজনীয় খনিজ উপাদানটা বের হয়ে যায়, ডাব তা ঘাটতি পূরণ করতে সহায়তা করে। এ কারণে বমিটিং, ডায়রিয়া এবং তীব্র গরমে ডাব উল্লেখযোগ্য পানীয় হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ডাবে যে পরিমাণ পটাশিয়াম রয়েছে তা যে কোনো পটাশিয়াম ইলেকট্রোলাইট ইনব্যালেন্স রোগীদের ক্ষেত্রে উল্লেখযোগ্য সহায়তা হিসেবে পালন করে থাকে। ডাবের মধ্যে পর্যাপ্ত খনিজ লবণ থাকার কারণে যে কোনো বয়সের মানুষ, বিশেষ করে শিশু থেকে বয়োবৃদ্ধ পর্যন্ত সহজেই তা গ্রহণ করতে পারেন। ডাবের পটাশিয়াম থাকার কারণে তা আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ডাব আমাদের দেহকোষগুলোকে সতেজ ও সজীব রাখতে সাহায্য করে, রক্ত চলাচলকে বাড়িয়ে দেয় এবং বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ বাড়ায়, ফলে ত্বকের প্রতিটি কোষ হয়ে ওঠে প্রাণবন্ত। অনেকের ধারণা ডাব ডায়াবেটিক রোগীরা খেতে পারবে না, কিন্তু ধারণাটি মোটেও সত্যি নয়। ডাবে কোনো চর্বি বা কোলেস্টেরল না থাকার কারণে ডায়াবেটিক রোগীরা অতি সহজেই এটি গ্রহণ করতে পারবেন, কিন্তু উচ্চমাত্রার পটাশিয়াম থাকার কারণে অনেক কিডনি রোগী বা দীর্ঘদিন ধরে যারা কিডনির বিভিন্ন রোগে আক্রান্ত, ডায়ালাইসিস চলছে, এই ধরনের রোগীরা ডাবের পানি গ্রহণ করতে পারবেন না। কারণ পটাশিয়াম থাকার কারণে কিডনি নেফ্রাইটিসের উপরে এই পটাশিয়াম জমা হয়ে চাপ বাড়াবে, ফলে শরীর থেকে বর্জ্য পদার্থগুলো নিষ্কাশনে বাধা পাবে। ডাবের পানিতে অন্যান্য প্রয়োজনীয় খনিজ উপাদানের মধ্যে উল্লেখযোগ্য আরেকটি উপাদান হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম আমাদের হাড়ের গঠনকে মজবুত করে রাখে, যা আমাদের ত্বক,
চুল ও নখের সুস্থতা বজায় রাখতেও সাহায্য করে। ডাবের পানির এত গুণাগুণ অনেকেই জানেন না। কোনো কারণ ছাড়াই যদি কেউ ডাবের পানি নিজের অজান্তে 1 গ্লাস নিয়ে থাকেন, তাও তিনি পটাশিয়াম ও সোডিয়ামের ভারসাম্য রক্ষা করে শরীরের একটি ইলেকট্রনিক সমতা আনতে পারেন, যার ফলে বিভিন্ন অঙ্গগুলোকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে সুস্থ সবল ও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। অতিরিক্ত ঘাম আপনার শরীরে দুর্গন্ধের কারণ হতে পারে, তাই ঘামে ভেজা কাপড় দ্রুত পাল্টে নিন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, যাদের নাকি বারবার নিজেকে ব্যথা দেওয়ার, নিজে ডেলিবারেট সেলফ হার্ম করার যাদের টেন্ডেন্সি থাকে, তাদের ভিতরে এই আত্মহত্যা করার প্রবণতা দেখা গেছে অনেক বেশি সাধারণের চেয়ে। এই তাছাড়া পারিপার্শ্বিক অবস্থার জন্য যে যেমন চাকরি চলে গেছে, ফ্রাস্ট্রেশন, তারপরে ব্রেকআপ, মানে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ, যে কোনো রিলেশনশিপে ব্রেকআপ, ফ্যামিলিতে ডিসহারমোনি, মা বাবার ভিতরে গণ্ডগোল, কিংবা তার অর্থনৈতিক অবস্থার অবক্ষয়, হ্যাঁ, এই সব কিছু মিলিয়ে কিন্তু আত্মসম্মান বোধে হঠাৎ করে আঘাত লেগে কিন্তু আত্মহত্যা করে ফেলতে পারে। যখন দেখা যায় কোনো ওয়ার্নিং সাইন থাকে, তার যে নিজস্ব পছন্দের জিনিসপত্র সে অন্যদেরকে দিয়ে দিতে থাকে, সে বারবার বলতে পারে আমি চলে গেলে তখন বুঝবে মজা কেমন লাগে, আমি চলে গেলে কখনো আর চাইবো না, হ্যাঁ, আমি চলে গেলে তখন দেখো কি হয়। হ্যাঁ, এ ধরনের কিন্তু ওরা অনেক সময় ওয়ার্নিং সাইন দিতে থাকে, থ্রেট করতে থাকে পরিবারের কাছে। আর এছাড়াও যদি বাচ্চাটা মাদকাসক্তির দিকে চলে যায়, তাহলে সেটাও কিন্তু পরিবারের লোকজনেরই দায়িত্ব এগুলো বুঝতে পারা এবং বুঝতে চাওয়াও উচিত। কারণ একটি বাচ্চা হঠাৎ করে ঘুমের থেকে উঠেই আত্মহত্যা করবে মাথায় আসে না, ধীরে ধীরে এই ব্যাপারগুলো আসে। তার ভিতরে যখন নাকি বিভিন্ন রকমের বিষণ্ণতা কাজ করে অথবা অক্ষমতা ফিলিং হতে থাকে, তখনই কিন্তু সেই ধরনের সিদ্ধান্ত অনেক সময় নিয়ে ফেলে। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।